কতটা সংস্কারের পথ পেরুলে বাংলাদেশ একটি অংশগ্রহণমূলক কিংবা গণতান্ত্রিক ধারার নির্বাচন ফিরে পাবে? নির্বাচন ঘিরে এই মুহূর্তে পুরো বাংলাদেশের যথেষ্ট প্রত্যাশা কিংবা চাপ অনেক বেশি। অন্তর্বর্তীকালীন সরকার যে হাল ধরেছে সেই জায়গাটি থেকে তারা যেই নির্বাচন বাংলাদেশের মানুষ দেখতে চায় সেই নির্বাচন বাংলাদেশকে ফিরিয়ে দিতে পারবে কিনা, কিংবা নির্বাচন ঘিরে আসলে আমরা যে ধরনের প্রত্যাশা করছি ঠিক যেভাবে ভোটাধিকার ফেরত পাবার যে আশা আমাদের মনে জেগেছে সেটি আমরা প্রয়োগ করতে পারবো কিনা, সেই সবকিছু নিয়ে আজকে আলোচনা করতে চাই। ZSRM নিবেদিত দেশ সাম্প্রতিকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তাসনুভা তন্নি। দর্শক, কতটা সংস্কারের পর নির্বাচন, এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করবো আজকের দেশ সাম্প্রতিকে। আমার সাথে আজকের আয়োজনে দুজন বিশেষ অতিথি আছেন। শুরুতেই আমার অতিথিদের সাথে পরিচয় করে দিচ্ছি। আমাদের সাথে আছেন অধ্যাপক ডক্টর আতাউর রহমান, শিক্ষাবিদ ও রাষ্ট্রবিজ্ঞানী, এবং আছেন ডক্টর সিদ্দিকুর রহমান খান, অধ্যাপক ও ডিন, ঢাকা বিশ্ববিদ্যালয়। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। অধ্যাপক ডক্টর আতাউর রহমান, সংস্কার নিয়ে আমরা অনেক আলোচনা করেছি। সবচাইতে বেশিবার যে শব্দটি আমরা ব্যবহার করছি সেটা হচ্ছে যৌক্তিক সময়। সেই যৌক্তিক সময় কি আদৌ আমরা পেরিয়ে গেছি, নাকি আসলে এখনো যৌক্তিক সময় আসলে আমরা দিতে পারবো অন্তর্বর্তীকালীন সরকারকে? প্রথমত আপনাকে একটু ক্লিয়ার করি যে সংস্কার কিন্তু মানে আমরা ব্যাপক অর্থে ইউজ করি, এবং আমি সবসময় বলি যে দুইভাবে। একটা হলো সুইপিং সংস্কার, অনেক কিছু আমূল পরিবর্তন, কাঠামোগত, প্রক্রিয়াগত, তারপরে হচ্ছে মনোজগৎ, যে সাইকোলজিক্যাল, ওগুলো একটা সংস্কার। আর আমরা এখন এই সময় পিরিয়ডে যেগুলো করা দরকার এগুলো হচ্ছে স্পেসিফিক টার্গেট সংস্কার, সেটা নির্বাচনমুখী আর নির্বাচনের সঙ্গে যে রিলেটেড। যেমন দেখেন, রাষ্ট্র তো একটা বিরাট যন্ত্র, এর অনেক পার্ট আছে, যেমন প্রশাসন আছে, তারপর সব কিছুই যদি আমরা ধরি, সিকিউরিটি ফোর্সেস আছে, সেখানে পুলিশ, মিলিটারি সবই আছে, আমরা বলি সিকিউরিটি রিফর্মস, সেটাও একটা বিরাট এরিয়া। তারপর হচ্ছে মনোজগতিক, যেটা শিক্ষা, শিক্ষা ছাড়া তো এই সংস্কার বেশি দিন টিকবে না, না হয় 5 বছর টিকলো, তারপরে কি? যে সমস্ত লোক রিটায়ার্ড হবে তাদেরকে কিভাবে আবার আমরা রিইনস্টেট করব অন্য লোক দিয়ে? সুতরাং এই যে পরিবর্তনের ধারা শিক্ষার উপরে নির্ভর করছে যে তারা কী ধরনের উৎকর্ষ সাধন করবে। সুতরাং আমি বলি যে এতগুলো তো এই সরকারের পক্ষে সম্ভব নয়। সুতরাং যেটা রাজনৈতিক দলগুলো বলছে, এবং আমি মনে করি যে এই সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস উনিও বলেছেন যে যেগুলো খুবই প্রয়োজনীয়, এবং টার্গেট হচ্ছে, এখনকার টার্গেট হচ্ছে অর্থনৈতিকভাবে কিছু সংস্কার খুবই জরুরি, এটা করতেই হবে, কারণ তা না হলে পরবর্তীকালে এগুলো নিয়ে সমস্যা হবে। রাজনৈতিক দলগুলোকে আপনি যে সংস্কারগুলো কথা বলছেন, কিংবা যে সংস্কারগুলো এই মুহূর্তে এখনকার বাস্তবতায় বাংলাদেশে দাঁড়িয়ে আমরা চিন্তা করছি, সেই চিন্তা করছে নাকি তারা শুধু নির্বাচন কেন্দ্রিক ভাবছে? সেটা খুবই, আমি মনে করি যে শর্ট সাইটেড হবে। যদিও আমরা দেরি করে ফেলছি, তারা তো আর বেশি দিন ধরেন রাস্তায় থাকতে পারবে না। তারা তো এখন একটা প্রক্রিয়ায় যেতে চায়, গণতান্ত্রিক প্রক্রিয়া, এবং তারা দেখতে চায় যে এই সরকার কিভাবে পরিকল্পনা করে, সেটাও তো এই সরকার দিচ্ছে না। সুতরাং এটা একটা তাদের মনে অনেক একটা মিসট্রাস্ট আমরা বলি, এটা গ্রো করছে। সুতরাং আমি মনে করি যে এখন যে টাইম লাইনটা দিয়েছেন যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে, ডিসেম্বর 2025-এর ডিসেম্বর থেকে 2026-এর জুনের মাঝামাঝি, আমি মনে করি যে এই জানুয়ারি ফেব্রুয়ারি অফ দ্য নেক্সট ইয়ার, নট নেক্সট 26, এর মধ্যে হলেই আমি মনে করি যে বিএনপি এবং অন্যান্য পার্টিরা রাজি হওয়া উচিত। এবং এর মধ্যে, কারণ আমি জানি না সংস্কার যারা কমিশন আছে তারা কতটুকু পরিধি, ব্যাপ্তি বা বিস্তৃত করছে। এই নির্বাচনকে নিয়ে তো আসলে অনেক ধরনের সমীকরণ আছে। ডক্টর সিদ্দিকুর রহমান খান, বিএনপি নির্বাচন নিয়ে যথেষ্ট উদ্গ্রীব, যত জলদি পারা যায় সেটি কি শুধু ক্ষমতায় যত জলদি আসা যাবে তত তাড়াতাড়ি তাদের উপকার হবে, বা তাদের লাভ ক্ষতিটাই শুধু তারা চিন্তা করছে? তাসনুভা, আপনাকে ধন্যবাদ। এবং আমি আজকে অত্যন্ত আনন্দিত, এবং আমি এখানে যার পাশে বসে আছি আমার অত্যন্ত শ্রদ্ধেয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক স্যার ছিলেন, এবং তিনিও কিন্তু এক ধরনের আমরা বলবো যে নির্যাতনের শিকার, এবং সেই মানে বিশ্বখ্যাত রাষ্ট্রবিজ্ঞানী আতাউর রহমান স্যার এখানে আছেন। স্যারকেও শুভেচ্ছা, এবং দর্শক যারা দেখছেন। আমরা একটু আগে আপনি যে প্রশ্নটি করেছিলেন সেটি বলে আমি একটু কিছু সেখানেও কিছু যুক্ত করতে চাই।
সংস্কার, বাংলাদেশের সংস্কারের জন্য এই অন্তর্বর্তীকালীন সরকার তারা 6টা কমিশন ইতিমধ্যেই তাদের কার্যক্রম শুরু করেছিল এবং 31 জানুয়ারিতে তাদের একটা সময়সীমা আছে সংস্কারের খসড়া উপস্থাপনের জন্য। এবং এরপরে সরকারের যে বক্তব্য ছিল সেইখানে হচ্ছে যে স্টেক হোল্ডার, পলিটিক্যাল পার্টি থেকে শুরু করে অন্যান্য স্টেক হোল্ডারদের সাথে সরকারের আলোচনা হবে এবং সেই আলোচনা করে চূড়ান্তকরণের পর সংস্কার কার্যক্রমগুলো বাস্তবায়ন করা হবে। আপনি লক্ষ্য করেছেন যে গত কয়েকদিন ধরে এই সংস্কারকে কেন্দ্র করে এক ধরনের অস্থিরতা রাজনৈতিক দলগুলোর বাইরেও হচ্ছে এবং সেটা খোদ সচিবালয়ের ভেতরে। এবং সেখানে জনপ্রশাসন সংস্কার কমিশনের যিনি চেয়ারম্যান, তিনিও একজন বাংলাদেশের খ্যাতিমান আমলা ছিলেন, সাবেক আমলা। তিনি যে প্রস্তাবনার সংস্কারে যে প্রস্তাবনাগুলো রাখতে চান সেগুলো তিনি প্রেসের সাথে কিছু বিষয় ইতিমধ্যেই তিনি বলেছেন। এর মধ্যে একটা হলো যে এই উপসচিব এবং অনওয়ার্ড এর ঊর্ধ্ব মানে যে পদগুলো আছে সেখানে প্রশাসন ক্যাডারের বাইরে অন্যান্য ক্যাডার থেকেও 50% সেখানে অন্তর্ভুক্ত করার, এবং এটি নিয়ে গত কয়েকদিন ধরে সচিবালয়ে যা হচ্ছে সেটি রীতিমতো আমাদের জন্য উদ্বেগের। এবং আজকে এই প্রশাসনিক সংস্কার কমিশনের এই সিদ্ধান্ত বা তাদের যে সুপারিশ, সেই সুপারিশের প্রতিক্রিয়ায় অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস এবং তারা বিয়ামে যে মিটিংটি করেছেন এবং সেখান থেকে তারা যে ধরনের বক্তব্য রেখেছেন রাজনৈতিক দলের বক্তব্যের চেয়েও অনেক কড়া হুঁশিয়ারি এবং অপসারণ চেয়েছেন। ডক্টর সিদ্দিকুর রহমান খান, এই যে আমরা প্রশাসনের কথা বলছি, নির্বাচন হলে তো আসলে এই প্রশাসনের অধীনেই নির্বাচন হবে। এখন যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে কাজ করছেন তাদের অধীনেই আমাদেরকে একটি নির্বাচন দেখতে হবে। আমি, আপনি বা আমরা কেউই হয়তো এখনো পর্যন্ত নিশ্চিত নই যে এখানে আসলে ফ্যাসিবাদ সরকারের কেউ নেই, অংশগ্রহণ করে নেই। তাদের অধীনেই নির্বাচন কতখানি গণতান্ত্রিক হবে? আমি সেই কথার আগে যেটি বলতে চাই যে এই যে 31 তারিখের মধ্যে অন্যান্য যে সংস্কার কমিশনগুলোর সুপারিশ, খসড়া সুপারিশ পেশ করার কথা, একটার প্রতিক্রিয়া এখনো করা হয়নি, সেটার প্রতিক্রিয়াই কিন্তু আমরা অলরেডি দেখছি। এবং ওনাদের যে ভাষ্য, সেই ভাষ্য রীতিমতো উদ্বেগজনক। এখন সামনে আমাদের অন্যান্য কমিশনগুলো থেকে আসবে, সেখানে স্টেক হোল্ডারদের সাথে আলোচনা হবে, সবাই একমত হবে অনেক বিষয়ে, সেটা না, একটা গ্রহণযোগ্য এবং একটা সমঝোতামূলক ব্যবস্থাপনার মধ্যে আমাদের যেতে হবে। এটা কিছুটা সময় লাগবে, কিন্তু ব্যাপারটি হচ্ছে যেটা আরও কিন্তু 5টা কমিশন গঠিত হয়ে আছে, তাদের কোনো কার্যক্রম ওই অর্থে এখনো শুরু হয়নি। এখন আমাদের যে কথাটি আপনি বলছেন যে বিএনপি তো শুধুমাত্র নির্বাচনের কথা বলে, বিএনপি বলে না যে কালকেই তুমি নির্বাচনের ব্যবস্থা করো। বিএনপি যে জন্য তাদের উদ্বেগের কথা বলে, ধরেন ছাত্র জনতার বৈষম্যমূলক আন্দোলন, বৈষম্য বিরোধী যে আন্দোলন, রক্তস্নাত আন্দোলন, সেটি জুলাই আগস্টে আমাদের হয়েছে, আমাদের একটা রেজিমকে পরিবর্তন করা হয়েছে এই আন্দোলনের মধ্য দিয়ে। কিন্তু আমাদের একই সাথে মনে রাখতে হবে গত 1.5 দশকের বেশি সময় ধরে সেই রাজনৈতিক দলের নেতাকর্মীরা, যাদের আপনারা জানেন 1.5 লক্ষ মামলায় কত লক্ষ নেতাকর্মী ছিল, আমি এখন যেটি বলতে চাই, শেষ করতে চাই যে বলে যে সেই রাজনৈতিক দলটি একটি নির্বাচন চাইবে এবং নির্বাচন সবাই চাইবে, হয়তো সাধারণ মানুষ এবং স্যার যেটি আমাকে বলেছেন আমিও স্যারের সাথে একমত যে তাদের যেটা উদ্বেগের জায়গাটি হচ্ছে যে নির্বাচন নিয়ে সরকারের মধ্য থেকে এবং সরকারের অংশীজন বলে যারা পরিচিত অথবা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে যারা নেতৃত্ব দিয়েছিলেন তাদের যে বক্তব্য, সেই বক্তব্যগুলোর মধ্যেও কিন্তু একটা পরস্পর বিরোধিতা আমরা লক্ষ্য করছি, একটা পরস্পর বিরোধিতা লক্ষ্য করছি। সেগুলো রাজনৈতিক দলগুলোর মধ্যে এক ধরনের ইয়া করছেন। আমাদের উপদেষ্টা, প্রধান উপদেষ্টা বলেছেন যে আমাদের নির্বাচন হবে ডিসেম্বরের শেষ অথবা 26-এ, একদিন পরে ওনার সময়সীমা দিয়ে দিচ্ছেন প্রেস উইং থেকে, সেটা জুনের মধ্যে হবে। তো এই ধরনের বক্তব্যতে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে উৎকণ্ঠাটা বৃদ্ধি পাচ্ছে সেটাই, এবং আমার মনে হয় এই যে উৎকণ্ঠা, সেই জায়গাটিতে আমি একটু অধ্যাপক ডক্টর আতাউর রহমান স্যার আপনার কাছে আসি। ছাত্ররা গণতন্ত্রের জন্য লড়াই করেছেন এবং তারা আসলে এই আন্দোলনের সম্মুখ সারিতে ছিলেন। তারা যেটি করে দেখিয়েছেন সেটা হয়তো দীর্ঘদিন বড় কোনো রাজনৈতিক দল করে দেখাতে পারেনি, সেখানে আমরা সবাই হয়তো একমত। কিন্তু এই যে আসলে ক্ষমতা বা নির্বাচন নিয়ে যখন আমরা আলোচনা করছি, শুধু আসলে বিএনপিকে একতরফা দিয়ে আমাদের আসলে কোনো লাভ আছে? বিএনপি শুধু তার তড়িঘড়ি করছে নাকি যারা ছাত্র বৈষম্য আন্দোলন যারা করেছেন তাদের যে রাজনৈতিক দল আসছে তারা দল গোছানোর জন্য খানিকটা সময় নিতে পারেন, সেটির জন্য একটি বিলম্ব করা হচ্ছে নির্বাচনকে ঘিরে? না, আমি মনে করি না যে বিএনপি তড়িঘড়ি করছে। বিএনপির একটা সমস্যা হচ্ছে যে তাদের তো অনেক দিনের একটা ভোকাবুলারি, বলার যে স্টাইল, ওটা ওভাবেই বলে, রাজনীতিবিদরা ওভাবেই বলে। ধরেন কোনো কথাই
অতটা আমাদের মতো যৌক্তিক আকারে বলতে পারে না। সুতরাং তারা তো বলবেই যে তাদের তো আর কোনো উপায় নেই, নির্বাচন ছাড়া তারা আর কিছু দেখছে না। হ্যাঁ, যদি অন্য কিছু আরো দেখতে পারতো সেটাও আরো ভালো হতো, যেমন অর্থনীতির ব্যাপারে তারা বলছে ওরা করতেছে, করুক, সেটা জনগণের পালসটা অন্তত এবার দেখা প্রয়োজন ছিল। কারণ বিএনপির একটা সমস্যা হয়েছে যে তারা তো 17 বছরে এখনো ম্যান্ডেট নেয় নাই। সুতরাং জনগণের মনটা কিভাবে আসে, তারা যে নির্বাচনে দাঁড়ালেই তারা সব হয়ে যাবে সেটা তো ঠিক না। কারণ জনগণের এখনো অ্যাসেসমেন্ট হয় নাই যে তারা কোন দিকে ভোট দিবে। এই প্রশ্ন আমি একটু যুক্ত করতে চাই আতাউর রহমান স্যার আপনার সাথে। বিএনপি আসলে চাইছে যে খুব তড়িঘড়ি করে নির্বাচন হোক, আমি সেটি নিজে মতামত বলতে চাই। সেটি আসলে কেন? তারা আসলে এখন অনেকটাই নিশ্চিত আছে যদি আমরা খুব দ্রুত একটি সময়ের মধ্যে নির্বাচন করতে পারি তাহলে তারা জয়ী হবে, সেই নিশ্চয়তা থেকে তারা খুব দ্রুত সময়ের মধ্যে নির্বাচন করতে চায়। বিলম্বিত হলেই হয়তো তাদের কোনো কম্পিটিশন সামনে চলে আসবে, সেই সময় তাদের জন্য কঠিন হবে, এটা নিয়ে তারা কনসার্ন। আমার মনে হয় না তা, কারণ তারা যেটা ভাবছে যে আমাদের অতীত অভিজ্ঞতা থেকে যে ক্ষমতাটা এরকম, আমরা বলি পাওয়ার অটোমেটিক্যালি করাপ্টস। করাপ্ট ডাজন্ট মিন অর্থনৈতিকভাবে, মিনস ওটাকে দীর্ঘায়িত করার একটা প্রক্রিয়া, কোনো না কোনো প্রেশারে এটা চলে আসে। যেমন আমি একটা কথা বলি যেটা ডক্টর সিদ্দিকুর রহমান খুব সুন্দর করে বলছেন যে আজকে প্রশাসনের মধ্যে এই প্যান্ডোরাস বক্স সবটা একটু খোলা উচিত হয়নি। অ্যাডমিনিস্ট্রেশনে তারা কি করতে চায়? এটা কোনো স্ট্রাকচারাল পরিবর্তন করতে চায় নাকি মানুষের পরিবর্তন করছে? মানুষের পরিবর্তন তো অনেক করছে, সেটা করা উচিত, কিন্তু স্ট্রাকচারাল পরিবর্তন হঠাৎ করে করলে ইট উইল ওপেন আপ, সবাই বলবে আমরা বৈষম্যের শিকার, এবং এটা একটা বিরাট প্রবলেমের সৃষ্টি করবে এবং প্রত্যেক ক্ষেত্রেই তাই করবে। জুডিশিয়ার ক্ষেত্রে হয়নি, কেননা জুডিশিয়ারি তারা বুঝতে পেরেছে যে তারা যে ভুল করেছে, কিছু কিছু তারা হয়তো জানে যে অনেক দিন হয়ে গেছে আমরা চলে যাই, কিন্তু প্রশাসনিক এরা ইয়াঙ্গার জেনারেশন যারা ডেপুটি সেক্রেটারি বা আদার বা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি তারা তো সহজেই ইল্ড করবে না, কারণ দ্যাটস দ্যার লাইফ। তারা অনেক কষ্টেই বিসিএসে ঢুকছে, এখন তারা হলো কি নতুন যখন রিজিম হয় তারা আবার তার সঙ্গেই অ্যাডজাস্ট করে। দিস ইজ দ্য থিং। আনফর্চুনেটলি তারা এক্সিডেড দ্য ম্যান্ডেট যেটা আগে ছিল, যে সিভিল সার্ভিসের একটা লিমিট আছে, এরপরে ক্রস করা যায় না। ইভেন ইন্ডিয়া, আমি ব্রিটিশ বলছি না, যারা ভেরি নিউট্রাল, ইন্ডিয়াতেও তারা ক্রস করছে, কিন্তু তারপরে আবার দে কেম ব্যাক। মোদি অনেক সময় ভেরি পাওয়ারফুল প্রাইম মিনিস্টার হলে তাই হয়, যেটা আমাদের ক্ষেত্রে হয়েছে একটা স্বৈরতান্ত্রিক প্রধানমন্ত্রী হলে যা হয়, যে ইউ ডু ইট, তোমাকে প্রমোশন দিব, অনেকে লোভের বশবর্তী হয়ে অনেকে। তো সুতরাং এই জিনিসগুলো তারা হয়তো অ্যাডজাস্ট করবে, কিন্তু তারা তো আবার সম্মিলিতভাবে স্ট্রাকচারাল পরিবর্তন করুক সেটা তারা চাবে না। নিচের থেকে প্রেশার থাকবে, অন্যান্য ক্যাডাররা প্রেশার দেবে। এগুলো কিছু কিছু জিনিস গণতান্ত্রিক যে গভর্নমেন্ট হবে তাদের হাতে ছেড়ে দেওয়াই ভালো ছিল। অর্থাৎ রাজনৈতিকভাবে আসলে যারা কাজ করছেন তাদের হাতেই দেশের ক্ষমতা যাবে, সেটি খুবই স্বাভাবিক। কিন্তু যেই নির্বাচন নিয়ে আসলে আমরা আলোচনা করছি কিংবা যে সংস্কারগুলো আমরা চাইছি, ডক্টর সিদ্দিকুর রহমান খান, আপনি নিশ্চয়ই জানেন বিএনপি ইতিমধ্যে বলেছেন যে তারা ফের আন্দোলনে নামবেন যদি জানুয়ারির মাসের পর সময়টাতে আসলে তাদেরকে সুস্পষ্টভাবে রোডম্যাপ না জানানো হয়, ফেব্রুয়ারিতে তারা আন্দোলনে নামবেন। এবং তারা এটিও বলেছেন অন্তর্বর্তী সরকার ধীরে চলনীতিতে আছে এবং সেটি তারা মেনে চলছে। কেন আসলে অন্তর্বর্তীকালীন সরকার ধীরে চলনীতি মানছে? আচ্ছা দেখুন, বাংলাদেশের আমাদের অতীত অভিজ্ঞতা এগুলো কিন্তু কোনোটাই সুখকর না। আমাদের যে অন্তর্বর্তীকালীন কেয়ারটেকার গভর্নমেন্ট ছিল 90 সালের পর, যেটি আমাদের সাংবিধানিকভাবে যেগুলো হয়েছিল, তারা নির্ধারিত সময়ের মধ্যে তাদের একটাই দায়িত্ব ছিল, সেখানে নির্বাচন করে চলে গেছেন। 2006 সালে বিএনপির সরকারের মেয়াদ শেষের পরে তত্ত্বাবধায়ক সরকার ইস্যুকে কেন্দ্র করে যে পরিস্থিতি তৈরি হয়েছিল, সেইখানে যারা আমাদের বলি যে মিলিটারি ব্যাকড যে কেয়ারটেকার গভর্নমেন্ট আমাদের এখানে প্রতিষ্ঠিত হয়েছিল, তারাও কিন্তু বলেছিলেন খুব দ্রুত একটা নির্বাচন দিয়ে তারা চলে যাবেন, কিন্তু সেটি কিন্তু প্রলম্বিত হয়েছিল এবং প্রলম্বিত হয়ে তারা নির্বাচনটা কিন্তু সহজেই দেন নাই।
এই জন্য আপনাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস আপনাদের মনে আছে, সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 4 জন শিক্ষক সমিতির সভাপতি সহ 4 জনকে তাদের জেলেও পর্যন্ত দিতে হয়েছে। আমাদের ছাত্রদের উপর যে নির্মম নিপীড়ন হয়েছে সেটি কিন্তু হওয়ার কথা ছিল না, কেননা এই সরকারে যারা ছিল তাদের কোনো রাজনৈতিক এজেন্ডা ছিল না। কিন্তু এই যে একটু আগে স্যার বলেছেন, সেটা মাঝে মধ্যে এই ধরনের পরিস্থিতি তৈরি করে ফেলে। এখন আপনি বলছেন যে বিএনপি নির্বাচনের কথা বলছে, তড়িঘড়ি করে নির্বাচন করার কথা বলছে, বা তাদের বলছে জানুয়ারি মাসের মধ্যে। বিএনপি তো একটা রাজনৈতিক দল এবং মাঠের কর্মসূচির মধ্যে তারা ছিল এবং আছে এবং ভবিষ্যতে ও তাদেরকে থাকতে হবে। এবং তাদের প্রত্যাশার সাথে যখন কোনো বিষয়ে সরকারের কর্তৃক তরফ থেকে যখন যুক্ত হবে না, তখন সেটি তারা চাইবে যে সেই দাবি আদায়ের জন্য কতগুলো প্রক্রিয়া আছে, সরকারের সাথে ডায়লগ করবে, ডায়লগ যদি ফলপ্রসূ না হয় তাহলে অন্য ধরনের আরেকটু যাবে, তারপরে আলটিমেটলি তাদেরকে রাজপথে যেতে পারে। এই যে আপনি সরকারের সাথে আলোচনার কথা বলছেন, আমরা আসলে কি দেখতে পাচ্ছি, ধীরে ধীরে আসলে রাজনৈতিক দল বলি কিংবা ছাত্ররা তাদের সাথে যারা আন্দোলন করেছেন তাদের সাথে আসলে রাজনৈতিক দলগুলোর এক ধরনের দূরত্ব সৃষ্টি হচ্ছে কিনা, এবং সেই দূরত্ব আসলে সামনে নির্বাচনে একটি বড় প্রভাব ফেলতে পারে কিনা। আমি উত্তর নিব, একটি বিরতির সময় হয়েছে। স্যার, আমি দেশসাম্প্রতিক বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। দেশসাম্প্রতিক দেখছেন, ডক্টর সিদ্দিকুর রহমান খান। প্রশ্ন রেখে বিরতিতে গিয়েছিলাম, তত্ত্বাবধায়ক সরকার, ছাত্রদের রাজনৈতিক দল এবং মাঠে যারা পুরাতন রাজনৈতিক দল আছে তাদের মাঝে এক ধরনের দূরত্ব, সেটি সুস্পষ্ট হচ্ছে কি দিন দিন? দেখুন, ছাত্ররা যে রাজনৈতিক লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে এই আন্দোলন করেছিল, তাদের রাজনৈতিক লক্ষ্য উদ্দেশ্যের মধ্যে তখন কিন্তু এই রাজনীতি, সরকার পরিবর্তন প্রথম দিকে ছিল না, কিন্তু সময়ের তালে তালে অনিবার্য পরিস্থিতিতে তাদের এই দিকে যেতে হয়েছে। এবং স্বাভাবিক কারণেই এই বিপ্লব সফলের পর ছাত্রদের মধ্যে বা ছাত্র সংগঠনগুলোর মধ্যে, বিশেষ করে যারা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন, জাতীয় নাগরিক কমিটি, আমরা কিন্তু কয়েকদিন আগে একটা গণশক্তি বলে তাদের পার্টির কথাও আমরা শুনেছি, সেটি আবার তারা নিশ্চিত করেছেন এই জনশক্তি নামে এখনো কোনো দল গঠনের ব্যাপারে আসেনি। তো এখন ওনাদের একটি লক্ষ্য এবং উদ্দেশ্য আছে, এবং বিএনপি সহ রাজনৈতিক দলগুলো তাদের বহুদিনের রাজনৈতিক অভিজ্ঞতা এবং রাজনৈতিক দর্শনের মধ্যে হয়তো একটা ফারাক আছে, এবং কথাবার্তার মধ্য দিয়ে সেই আদর্শের প্রতিফলনের মধ্য দিয়ে একটা আপাত দৃষ্টিতে মনে হয় তাদের মধ্যে দূরত্ব, এবং এই দূরত্বের কথা অস্বীকার করারও কোনো সুযোগ নেই। এবং আমরা মাঝে মধ্যে বাকযুদ্ধ দেখছি, কিন্তু এটাকে আমি খুব আশঙ্কার বিষয় বলে মনে করছি না। রাজনৈতিকে আপনার ভিন্ন ভিন্ন আদর্শের মানুষের মধ্যে যৌক্তিক বিষয় নিয়ে তর্ক বিতর্ক হবে, সেটা আমরা দেখতে চাই, কিন্তু এটার একটা নির্দিষ্ট পরিসীমা পর্যন্ত এটি আমরা আশা করব আর কি। এর বাইরে যখন চলে যাবে সেটি কারো কাছে গ্রহণযোগ্য হবে। আতাউর রহমান খান, আতাউর রহমান, এই যে আসলে আমরা ছাত্রদের দল নিয়ে কথা বলছি, ছাত্রদের দল নিয়ে বা তাদের রাজনৈতিক দল নিয়ে যখনই আলোচনা হচ্ছে, একটি শব্দ সবাই ব্যবহার করছেন, কিংস পার্টি। তাদের আসলে আমাদের অতীত ইতিহাস আমাদেরকে তাই বলে, এই ধরনের রাজনৈতিক দলগুলো ম্যাক্সিমাম সময় বাংলাদেশের ক্ষেত্রে কিংস পার্টি হয়েছে, কিন্তু সময় না দিলে আসলে তারা বড় রাজনৈতিক দল হবে কি করে? সেই সময়টুকু দেওয়ার আগেই যদি আমরা তাদেরকে কিংস পার্টি আখ্যা দিয়ে থাকি, সেটিও কি এক ধরনের ট্যাগিং নয়? না, আপনি ঠিকই বলছেন। ছাত্ররা যদি রাজনীতিতে আসে, ইটস এ ওয়েলকাম, অ্যাজ এ ফোর্স তারা আসতে পারে, কিন্তু এটা তো শুধু ছাত্রদের মধ্যে সীমাবদ্ধ থাকলেই হবে না, তারা বৃহত্তর জনগোষ্ঠীর কাছে যেতে হবে। বিভিন্ন আমরা বলি অংশীজন, প্রফেশনালস, কৃষক, শ্রমিক, সবার মধ্যে থেকেই তাদের একটা আছে। আমি জানি যে ছাত্রদের প্রতি সবাই সহানুভূতিশীল। আমি 6টা বড় ছাত্র আন্দোলন দেখেছি এবং তারা সাকসেসফুল হয়েছে, সাকসেসফুল ফ্রম সাউথ আফ্রিকা টু দ্য লেটেস্ট ব্যাংকক, থাইল্যান্ডে, কিন্তু তারা ক্ষমতায় যেতে পারেনি। কারণ হচ্ছে কি, এটা বেশি দিন ধরে রাখা কঠিন। এই যে ইউনিটি অফ দ্য স্টুডেন্টস, এটা কিন্তু খুবই কঠিন। 2 নাম্বার হচ্ছে তারা বৃহত্তর জনগোষ্ঠীর সঙ্গে একাত্মতা সৃষ্টি করতে একটু সময় প্রয়োজন। তারা 1.5 মাসে 100টি থানা উপজেলায় কমিটি গঠন করেছে ইতিমধ্যে। হ্যাঁ, কমিটি গঠন করলে তারা নিবন্ধন পাবে, কিন্তু কমিটির থেকেই তারা এটাকে ইলেকট্রাল একটা সাকসেস করে আনবে, এত সহজ না। সুতরাং রাজনৈতিক দল আমরা বলি অত্যন্ত কঠিন। ইটস এ পলিটিক্যাল ইনস্টিটিউশন। রাজনৈতিক একটা
ইনস্টিটিউশন, যে কোনো ইনস্টিটিউশন গড়াই কঠিন। আবার ডক্টর আতাউর রহমান, তারা নানান রকম দাবি তুলেছে, তারা আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি তুলেছে, আপনারা নিশ্চয়ই জানেন আজকেও তারা একই দাবি করেছেন। সেই সাথে তারা বলেছেন বিচার কার্যক্রম না হওয়া পর্যন্ত, শেষ না হওয়া পর্যন্ত তারা নির্বাচন চান না। তার মানে কি তারা কোনো না কোনোভাবে আসলে নিজেরাদেরকে শক্তিশালী করবার জন্য হলেও নির্বাচনটাকে খানিকটা বিলম্বিত করবার চেষ্টা করছেন? না, ছাত্রদের যেটা যৌক্তিক দাবি সেটা আমি মনে করি এই তত্ত্বাবধায়ক এই ইন্টারিম সরকার মেনে নেবে। কিন্তু অযৌক্তিক দাবি হলে সব অংশীজনদের কথা না শুনে শুধু ছাত্রদের কথা শুনবে, এটা আমার মনে হয় না। এটা যুক্তিযুক্তও না এবং এটা হবেও না। সুতরাং আমি মনে করি যেটা অনেক ভেবেচিন্তেই প্রফেসর ইউনূস ভালোভাবেই বলেছেন উইথ এ মার্জিন, যে ডিসেম্বর টু জুন। কিন্তু উনি আগেও ডিসেম্বরের মধ্যেও করতে পারেন যদি মোটামুটি উনি দেখেন যে মেজরিটি অফ দ্য পার্টিস মধ্যে একটা ঐক্যমত হয়েছে, শুধু বিএনপি নয়, অন্যান্য পার্টি এগ্রি করতে হবে। সুতরাং তাহলে ছাত্ররা এককভাবে একটা পার্টি করে তাদের কথাই সব হবে, এটা হবে না। বরং আমি বলবো যে ছাত্ররা যদি 40-50টা ভালো সিট, ইলেকট্রাল সিট দখল করতে পারে, মানে জিততে পারে, তাহলে একটা ফর্মিডেবল ফোর্স ফর দ্য ফিউচার। নতুন কিছু আসলে বাংলাদেশ নিশ্চয়ই দেখতে চায়, সেই অপেক্ষা তো আমরাও করছি। সেটি আমরা 2024-এ বলেছিও। ডক্টর সিদ্দিকুর রহমান খান, আওয়ামী লীগ নিষিদ্ধ করার বিষয়টি নিয়ে অনেক রকমের আলোচনা সমালোচনা আছে। বিএনপি বলার চেষ্টা করছে তারা এই মুহূর্তে আওয়ামী লীগ নিষিদ্ধ ঘোষিত করতে চায় না, কিন্তু ছাত্ররা বারবার বলার চেষ্টা করছে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা না করে সামনে কোনো নির্বাচন হবে না। এই জায়গাটি নিয়ে আমি একটু আপনার কাছে সুস্পষ্ট প্রশ্ন করতে চাই, তার মানে কি আমরা নতুন রাজনীতিতে পুরাতন পলিটিক্সের চাল চালছি? দেখুন, এই ছাত্রদের এই যে দাবি যে আওয়ামী লীগ নিষিদ্ধকরণ, বিএনপি একটি রাজনৈতিক দল এবং তাদের দীর্ঘদিনের পরীক্ষা নিরীক্ষার মধ্য দিয়ে তারা কিন্তু এখানে এসেছে এবং তারা কিন্তু দেশের মানুষের আকাঙ্ক্ষা একই সাথে সব কিছু ধারণ করেই তারা অগ্রসর হয়। আপনি আমার যদি ভুল না হয়ে থাকে, যেদিন এই ছাত্ররা বঙ্গভবন ঘেরাও করেছিল রাষ্ট্রপতির পদত্যাগ এবং তাকে বরখাস্তকরণের ইস্যুতে, সেই সময় আমরা মনে হয় এই শোতে আমরা ছিলাম। দেখেন, বিএনপি কিন্তু সেখানে বলেছে যে এই রাষ্ট্রপতিকে অপসারণের মধ্য দিয়ে বা তাকে পদত্যাগে বাধ্যকরণের মধ্য দিয়ে বাংলাদেশকে যে আরেকটা বড় সংকটের মধ্যে ফেলে দেওয়া হবে, সেই সংকটটি উত্তরণের গণতান্ত্রিক শক্তিগুলোর ক্ষমতা আছে কিনা এই নিয়ে তাদের সন্দেহ আছে। রাষ্ট্রীয় স্বার্থের কথা বিবেচনা করেছে এবং তারা এটি বলেছেন এবং আলটিমেটলি তত্ত্বাবধায়ক সরকার এই ছাত্রদের প্রবল চাপ সত্ত্বেও তারা এটা উপলব্ধি করেছেন যে এই ধরনের পরিস্থিতি এখন তৈরি করা যাবে না। এবং ছাত্ররা যে দাবিগুলো করেছেন তাদের সেন্টিমেন্টের প্রতি আমাদের কিন্তু অত্যন্ত শ্রদ্ধা আছে, কারণ তারা যেটা করেছেন রাজনৈতিক দলগুলো সেগুলো করতে পারেন নাই। তবে একই সাথে তাদের মনে রাখতে হবে তাদের পেছনে ব্যাকিং ফোর্স হিসেবে কিন্তু রাজনৈতিক দলের নেতা কর্মীরা তাদেরও ছিল এবং আমরা যদি শহীদদের তালিকা দেখি তাহলে দল ভিত্তিক সেটা দেখি। আর আমরা খালি বলছি যে বিএনপি এটার কথা বলে না, জামাত কি বলেছিল আপনার মনে আছে? জামাত তারপরে অবস্থা থেকে একটু সরে এসেছে, যে না সরে এসেছে। তারাও একটা তখন ছাত্রদের যে ক্ষোভ এবং উষ্মা সেটাকে ধারণ করে তারা ওইখান থেকে অবস্থান থেকে সরে এসেছে। কিন্তু জামাত কিন্তু সবসময় বলে না। এই যে দেখেন জামাতের আমির গতকাল একটা কথা বলেছে যে বাংলাদেশে মাত্র দুটো মানে দেশপ্রেমিক শক্তি আছে, একটা হলো জামাত আর একটা হলো সেনাবাহিনী। এটার মধ্যেও এক ধরনের রাজনীতি আছে। তো রাজনৈতিক দলগুলো তাদের দলীয় আদর্শ, তাদের দলীয় শক্তি, দেশের কথা সবকিছু বিবেচনা করেই তারা অনেক ধরনের বক্তব্য রাখেন এবং সব বক্তব্য একেবারে লিটারালি গ্রহণ করারও কোনো কারণ নেই। তাদের এক লাইনের বক্তব্যকে তাদের এক লাইনের বক্তৃতাকে ধরে স্যারও অসংখ্য আছেন যে ছেলেরা স্যারের আন্ডারে এমফিল পিএইচডি থিসিস পর্যন্ত হয়ে যায়, একটা আর্টিকেল পর্যন্ত হয়ে যায় তাদের। তো আমরা যেটা এখন এই অবস্থায় দেখছি যে ছাত্রদের সেন্টিমেন্টটাকেও আমরা একেবারে উপেক্ষা করছি না। যে আওয়ামী লীগের দানবীয় শাসন তারা দেখেছে, যে আওয়ামী লীগের দুঃশাসন তারা দেখেছে, হলগুলোতে ছাত্রলীগের যে দুঃশাসন তারা মানে দেখেছে, সেই জন্য তাদের এই মনের মধ্যে এটি থাকতে পারে। বিএনপিরও তো ছিল। হবার পর যদি আমরা নির্বাচন ঘোষণা করতে চাই, সেই দাবি যদি আমরা করি, সেটি কতখানি যৌক্তিক? অধ্যাপক ডক্টর আতাউর রহমান, নির্বাচন কে ঘিরে আসলে বিচার কাজের সাথে নির্বাচনকে মিলিয়ে দিলে সেটি তো একটু দীর্ঘ সময় প্রয়োজন। ঠিক বিচার কাজের ঠিক কোন অংশ পর্যন্ত আপনার মনে হয় যে হলে আমরা নির্বাচন দিতে পারি? সেই প্রশ্নটি রেখে আমাকে আরো একটি বিরতিতে যেতে হবে। দেশ সাম্প্রতিকে আরো একটি বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন।
জেরুসালেমদের সাম্প্রতিক দেখছেন অধ্যাপক ডক্টর আতাউর রহমান বিচার কার্যক্রম সম্পন্ন না হওয়া পর্যন্ত নির্বাচন চায় না ছাত্ররা, সেইটা নিয়ে আসলে এক ধরনের বড় আলোচনা আছে এবং সেটি নিয়ে নানান রকম সমালোচনাও আছে। বিচার কাজ ঠিক কতটুকু সম্পন্ন হলে নির্বাচন হতে পারে সেই প্রশ্ন তো আমরা তুলতেই পারি। আমি মনে করি যে ছাত্রদের এই দাবিটা খুবই যৌক্তিক এবং জাস্টিফাইড। এই জন্য বলছি যে অনেক রক্তের বিনিময়ে তো এটা হয়েছে, তারা তো এটা সহ্য করতে পারবে না। সুতরাং বিচারিক প্রক্রিয়াতে একবার যদি আনা হয়, এবং আমাদের জুডিশিয়ারিতে এখন মোটামুটি স্বাধীন, এটা আমরা মেনে নিতে চাচ্ছি, এবং জনগণও বুঝতে পারছে যে আন্ডার দিস চিফ জাস্টিস এবং যে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল হয়েছে, মোটামুটি একটা পজিশনে দাঁড়িয়েছে যেখানে সে স্বাধীনভাবে বিচার ব্যবস্থা পরিচালিত করতে পারবে। সুতরাং শেখ হাসিনা এবং অন্যান্য যাদেরকে বিচারিক প্রক্রিয়াতে আনা, তারা স্বচ্ছ, আমি যে দুটো জিনিস বলি, স্বচ্ছ এবং ন্যায় বিচার করা হবে, এটা তো সবাই প্রতিজ্ঞা করেছে। সুতরাং একবার বিচারিক প্রক্রিয়ার মধ্যে চলে গেলে, এখন যে কোনো সরকার যদি আবার ক্ষমতায় এসে বলে যে না ওদেরকে ছেড়ে দাও, সেটা অন্য কথা, কিন্তু কোনো সেই সংখ্যাও তো ছাত্রদের মাঝে আছে, সাধারণ মানুষের মাঝেও আছে। এটা ভুল, এটা হতে পারে না। এই অন্যায়টা শুধু ছাত্রদের প্রতি হয় না, ছাত্রদের প্রতি বেশি হয়েছে। But that doesn't mean যে political parties did not suffer. BNP suffered, Jamaat suffered, so many other people suffered in the process. সুতরাং এটা বললে চলবে না যে আমরাই শুধু সাফার করছি, তারা বেশি করেছে, বিকজ তারা বেশি সাহস দেখিয়েছে। সুতরাং সেটা তো সবাই মানুষ স্বীকার করছে। কিন্তু আমি যেটা বলছি যে আরেকটা যেটা বললেন যে নির্বাচন প্রক্রিয়ার জন্য হল্ট করে দেওয়া বা ওটাকে বন্ধ করে দেওয়ার কোনো কারণ আমি দেখছি না। নির্বাচন আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, এবং বিএনপির এখন উচিত হবে তার ব্রডার অ্যালায়েন্স ঠিক রাখা, ছাত্রদের সঙ্গেও এবং অন্যান্য যারা এই সংগ্রামের মধ্যে ছিল, সবাইকে একভাবেই কাজ করতে হবে। বিএনপি কিন্তু কাজ শুরু করেছে ইতিমধ্যে। ডক্টর সিদ্দিকুর রহমান খান, বিএনপি ভোটের মাঠ সাজাচ্ছে, বিএনপির হাইকমান্ডে যারা আছেন তারা খুব দ্রুততার সাথে তারা আসলে নির্বাচনকে ঘিরে সব ধরনের প্রস্তুতি নিচ্ছে। বলাই যায় যে তাদের সব কার্যক্রম এখন শুধুই জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে। কিন্তু সেটি আসলে এতটা বেশি নির্বাচন কেন্দ্রিক কেন হয়ে গেলেন তারা? অন্য কোনো কিছুই কি আসলে কোনো সমস্যা দেখতে পাচ্ছেন না বাংলাদেশে, নাকি আসলে তারা বুঝে নিচ্ছেন যে যত দ্রুত সম্ভব হবে ভোটের মাঠে তাদের খুব বড় কোনো প্রতিদ্বন্দ্বী নেই, সেখানেই তারা লাভ ক্ষতি সমীকরণটা খোঁজার চেষ্টা করছেন? দেখুন, বিএনপি তো রাষ্ট্র ক্ষমতায় নেই, ফলে সরকার যারা পরিচালনা করছেন তাদের রাষ্ট্রের অন্য অনেক বিষয়ে দায় দায়িত্ব তাদের আছে, এবং সেইখানে রাজনৈতিক দল হিসেবে তার একটা সহযোগিতা করার জায়গাটা আছে, এর চেয়ে বেশি কিছু না। বরং আপনি যদি বলেন যে তারা যদি দেশের জন্য কিছু করতে চায় নিজেদের অবস্থান থেকে, নিজের আদর্শিক অবস্থান থেকে, তাহলে তো তারা চাইবেই যে নির্বাচনের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতায় গেলে তারা সেই কাজটা, সেই দায়িত্বটি পালন করতে পারবে, এবং একটি রাজনৈতিক দল হিসেবে সেই প্রচেষ্টা তাদের থাকাটা, এটা কোনো দোষের কিছু না, এবং এটাকে অন্যভাবে বিবেচনা করার কিছুই নেই। একটা ধরেন আপনি 1 বছর পরে নির্বাচন হবে, সেই নির্বাচনের জন্য হলেও বিএনপি কিন্তু বহুদিন মাঠ ছাড়া দল, ফলে জনগণের কাছে যে নির্বাচনী একটা আবহ তৈরি করা এবং সেইখানে নির্বাচনের মতো একটা পরিস্থিতিতে করা, সেগুলো তো বিএনপির জন্য এখন এটা ফরজ, যে তারা এটা জানে যে এখন পঞ্চদশ সংশোধনীর পরিবর্তন হয়ে যাওয়ার ফলে তত্ত্বাবধায়ক ব্যবস্থা যখন আবার ফিরে আসছে, সেখানে যখন নির্বাচন হবে, সেই নির্বাচনটা আমরা প্রত্যাশা করি যে সেই নির্বাচনটা একটা নিরপেক্ষ জায়গা থেকেই হবে, এবং সেই নির্বাচনটা একটা মানুষের ভোটাধিকার নিশ্চিত করার মতো একটা নির্বাচন হবে। নিশ্চিত করতে হলে একটি অংশগ্রহণমূলক নির্বাচনের প্রয়োজন। সেখানে কার্যত আসলে অধ্যাপক ডক্টর আতাউর রহমান, আমি আপনার কাছে একটু এই প্রশ্নটি রাখতে চাই। বাংলাদেশের রাজনীতিতে, ভোটের রাজনীতিতে আমরা বড় দুটো রাজনৈতিক দলকে সবসময় আসলে হাড্ডাহাড্ডি লড়াই করতে দেখেছি। ধরে নেওয়া যায় হতে পারে আগামী নির্বাচনে আমরা আওয়ামী লীগকে হয়তো দেখবো না, তারা হয়তো অনুপস্থিত থাকবেন, সেটি অনেকটাই স্বাভাবিক। বিএনপি তাহলে কাদের সাথে লড়াইটা করবে? ছাত্রদের যদি আসলে সেই যে রাজনৈতিক শক্তি আসছে সেটির সাথে আসলে বিএনপির মতো এত দীর্ঘদিন ধরে রাজনীতি করা একটি রাজনৈতিক দল, বড় রাজনৈতিক দল, তাদের হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা আছে কি? এই প্রশ্নটা সাধারণ মানুষের কাছেও, যে এখন যে সিচুয়েশন, যে অবস্থা, তাতে বিএনপিকে ইলেকট্রাল ভোটে, যেখানে জনগণ ভোট দিবে, পিট করার মতো আর কোনো দল নাই। জামাত ধরেন নির্বাচন যে সমস্ত কনস্টিটিউয়েন্সি, ধরেন 40 কনস্টিটিউয়েন্সি তারা জোর দিতে পারবে,
অন্যান্য ছোট ছোট দল 8-10টা, ছাত্ররা যদি নামে তাহলে কিন্তু একটা বড় চেঞ্জ হতে পারে, কারণ তাদের ভোটটা কোথায় যাবে, এটা কিন্তু একটা বিরাট, কারণ তাদের তো এক ডাকে অনেকেই চলে আসবে, এবং এখন যদি 21 বছর তাদের ওই কন্টেস্ট করার অনুমতি দেওয়া হয় তাহলে তো তারাও দাঁড়িয়ে যাবে। সুতরাং এখানে একটা কম্পিটিশন হবে, আমি মনে করি এরকম কম্পিটিটিভ হওয়া উচিত। বিএনপি শুড নট গো জাস্ট ইন আনকম্পিটিটিভ ওয়ে, এটা তো ওরাও চায় না। জি, বিএনপি আসলে এই রাজনৈতিক দলগুলোকে আদৌ চ্যালেঞ্জ মনে করছে নাকি অনেকটাই হেসে খেলে তারা নির্বাচন পার হয়ে যাবে সেটি মনে করছে? আমি মনে করি রাজনৈতিক দল হিসাবে তাদের হেসে খেলে নির্বাচনকে গ্রহণ করার মতো কোনো কারণই নেই। স্যার যেটি বলেছেন যে ছাত্ররা সেখানে একটা কম্পিটিশন তৈরি করতে হয়, আমাদের কিন্তু এটাও মনে রাখতে হবে, যখন ছাত্র আন্দোলন হয়েছিল তখন কিন্তু সব ছাত্ররা এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আন্দোলন করেছে, কিন্তু যখন নির্বাচনের প্রশ্ন আসবে, যখন জাতীয় রাজনীতির প্রশ্ন আসবে, তখন কিন্তু বিএনপিরও কিন্তু একটা বড় স্টুডেন্ট উইং আছে তাদের রাজনীতির মাঠে, বা ছাত্র রাজনীতি বা শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে শুরু করে তাদেরও কিন্তু আছে। জামাতের যে আছে তাদেরও ছাত্র সংগঠন যেটি আছে, সেই ছাত্র সংগঠনটিকে উপেক্ষা করার মতো না, শিক্ষা প্রতিষ্ঠানে আছে। এবং অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে এখন ক্রিয়াশীল আছে, প্রত্যেকেরই ছোট হলেও বড় হলে তাদেরও কিন্তু আছে। এইগুলো কিন্তু ভোটের মাঠে বিভাজন তৈরি করবে। আপনি তখন মনে করলেই হবে না যে ছাত্ররা দাঁড়িয়ে সব ছাত্ররা তাদের পক্ষে চলে গেছে, এইগুলো সকলেই জানে। এবং শুধুমাত্র ছাত্রদের উপর নির্ভর করে নির্বাচনী বৈতরণী পার হওয়া, ইটস নট এ ম্যাটার অফ জোক। ফলে সেই ক্ষেত্রে স্যার যেটি বলেছিলেন যে ছাত্ররা কতটুকু ব্যাপক গণমানুষকে তাদের পক্ষে সম্পৃক্ত করতে পারবে, দ্যাট ইজ ইম্পর্টেন্ট, এবং এটা খুবই গুরুত্বপূর্ণ। সেটি আসলে শুধু ছাত্ররা নয়, জনগণের পালস বোঝাটা এখন অন্তত এখনকার বাস্তবতায় খুবই গুরুত্বপূর্ণ। তবে ডক্টর আতাউর রহমান, এই যে ছাত্ররা আসলে খুব বেশি কনফিডেন্ট নাকি আসলে রাজনৈতিক দলগুলো খুব বেশি কনফিডেন্ট, সেটি নিয়ে তো একটি জোর আলোচনা চলছে। ছাত্ররা ভাবার চেষ্টা করছে হয়তো বাংলাদেশে তারা নতুন কোনো শক্তি নিয়ে আসতে পারবে, কিন্তু বাংলাদেশের মানুষ আসলে কি চায় সেটি নির্বাচন না হওয়া পর্যন্ত তো আমরা বুঝতে পারছি না, সেই সুযোগ তো নেই। খুব ভালো প্রশ্ন। আমরা যেমন আমেরিকান নির্বাচনে দেখি যে ওখানে তো অনেক সার্ভে হয়, অ্যাসেসমেন্ট হয় প্রচুর, এবং এরিয়া ভিত্তিক। আমাদের এখানে তো এগুলো কিছু নাই। আমাদের যে একাডেমিক, এরা আমরা খুবই একাডেমিক, আমরা এই যে সার্ভে অ্যানালিসিস করি না, অ্যাসেসমেন্ট করি না। কারণ বিএনপি তো দেখেন তারাও ইলেকটোরেট বা ভোটার ফেস করে না বহুদিন, এই 2009। তো সুতরাং 17 বছরের উপরে তারাও বলতে পারবে না যে তাদের দলের লোকজন ছাড়া সাধারণ পাবলিক তাদেরকে কিভাবে দেখছে। কারণ এটা আমি ভাবতে পারি যে আমি পাবো, বাট নট বাই ডিফল্ট। এখন পাবলিক যদি ভাবে না দেয়ার ইজ এন অল্টারনেটিভ, ওরা আরো স্যাক্রিফাইসিং, ওরা আমাদের জন্য করবে। 17 বছরের মানুষের মনস্তাত্ত্বিক জায়গাটিতেও পরিবর্তন আসতে পারে, নতুন কিছু মানুষ চাইতেই পারে। এটা তো বিএনপিও জানে না। তারা দলগতভাবে বলছে যে ইলেকশন দিলে আমরা জিতবো, অবশ্য বলতেই হবে, এবং তারা একটা বড় দল ট্রেডিশনালি বা হিস্টোরিক্যালি, কিন্তু তারা তো যাচাই হয় নাই। তো সুতরাং ছাত্রদের একটা ভালো উইন্ডো আছে, বাট তারা যদি নিজেরা নষ্ট করে দেয়, হ্যাঁ, তাহলে আবার অসুবিধা। তারা এই সময়ের মধ্যেই যদি করতে পারে, কারণ বেশি দিন লাগবে না, 6 months দে ক্যান বি ইন দ্য ফিল্ড। হ্যাঁ, এখন যেটা আমি বলছি যে সম্পৃক্ততা, ডক্টর সিদ্দিকুর রহমান বলছেন দ্যাট ইজ ট্রু। কারণ যখন ভোট হয়, কে যে কাকে ভোট দিল এটা পাওয়া কঠিন। আমি তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে ওনাদের সঙ্গে নির্বাচন করেছি, অনেক লোক যারা জানি যে দলের, তারাই আমাকে ভোট দেয় নাই, বিভিন্ন কারণে হতে পারে কেউ, কিন্তু অনেক অজানা ব্যক্তি তারা ভোট দিয়ে দিছে, সুতরাং জিতে গেলাম সাপোজ। তো সেরকম হয় কিন্তু। সুতরাং ছাত্ররা ভাবলেই চলবে না যে ছাত্রদের কত আন্ডার এস্টিমেট করাও ঠিক হবে না। সেটাও একটা বিএনপির মাথা ব্যথার কারণ তো অবশ্যই। তারা জামাতের চেয়ে, এবং জামাতও কিছু কিছু এরিয়ায় কাকে ভোট দিবে, বিএনপিকে তো অবশ্যই দিবে না, এটা আমার ধারণা। তারা ছাত্রদেরকেই দিবে, কারণ তাদের সঙ্গে ছাত্রদের যে একটা অংশের একটা সম্পৃক্ততা আছে বলে আমি মনে করি। নীতিতে আসলে শেষ বলে কিছু নেই, সেটি যেহেতু রাজনীতি, আসলে শেষ মুহূর্তে কি হতে পারে, সমীকরণ কিভাবে পাল্টে যেতে পারে, সেটি আসলে আমাদেরকে নির্বাচনের আগে হয়তো আমরা বুঝতে পারছি না। কিন্তু ডক্টর সিদ্দিকুর রহমান খান, আমি শেষ প্রশ্নটি আপনাকে করতে চাই, সামনের নির্বাচনের সমীকরণ জটিল হতে পারে কি? জটিল নির্বাচন মানেই জটিল।
একমাত্র আওয়ামী লীগের নির্বাচনই ছিল, আওয়ামী লীগ আমলে যে নির্বাচনগুলো এইগুলো সহজ সমীকরণ। কারণ যেহেতু আজকে আওয়ামী লীগের লোকেরা বলছে বা আমরা অনেক সুশীলরা বলছি যে নির্বাচন অংশগ্রহণমূলক হওয়ার জন্য আওয়ামী লীগকে প্রয়োজন, কিন্তু আপনি মনে করেন প্রধানমন্ত্রীর বক্তব্যটা কি ছিল? ইলেকশন কমিশন যারা সব দলকে নিয়ে নির্বাচন করার একটা সাংবিধানিক দায়িত্বের মধ্যে ছিল, সেই সময় ইলেকশন কমিশনরা বলছে আমরা কাউকে দাওয়াত দিয়ে এনে নির্বাচনে আনার জন্য এরকম কথা বলিনি। ফলে এইখানে আজকে যদি কেউ বলে যে আওয়ামী লীগ এই নির্বাচনে আসতে পারবে না, আওয়ামী লীগকে দেওয়া হবে না, আওয়ামী লীগের পক্ষ থেকে অন্তত পক্ষে এই দাবি করতে পারবে না যে আমাকে খুব অন্যায় করা হচ্ছে আমার প্রতি। এই অন্যায়টা তারা বারবার করে এসেছে। কিন্তু আওয়ামী লীগ যে অন্যায় করেছে সেই অন্যায় বারবার আমরা করছি না, কিন্তু আমাদের যেটা বিষয়টি সেটাই হলো, এই জন্যই তো বিএনপি বলছে যে আমরা চাই না যে আওয়ামী লীগ নির্বাচন থেকে দূরে থাকুক। ছাত্ররা এটাতে প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। এখন নির্বাচনের হিসাবগুলো এত সহজ সমীকরণ না, এগুলো অনেক জটিল আছে। আপনি দেখেন আজকে অনেকেই মনে করে যে জামাতের লোকেরা হয়তো মনে করে যে আওয়ামী লীগের প্রতি একটু সহানুভূতি যদি আমরা দেখাই তাহলে আওয়ামী লীগের লোকেরা যদি আমাদেরকে কিছু ভোট দিয়ে দেয়। আর ছাত্ররা যে অবস্থানে আছে আওয়ামী লীগের ব্যাপারে বা তাদের ব্যাপারে, ছাত্রলীগের প্রতি আওয়ামী লীগের লোকেরা সমর্থন জ্ঞাপনের কোনো সুযোগই তাদের নেই। আর বিএনপি তাদের চিরশত্রু, সেখানে তারা হয়তো হিসাব করে যে আমরা একটা সুবিধা নিতে পারি কিনা যদি আওয়ামী লীগ নির্বাচনে না আসে। তো এইরকম হিসাবগুলো অনেক জটিল, এবং যদি একটা নির্বাচন হয় এবং সেখানে মানুষের ভোটাধিকার প্রয়োগের ব্যাপার থাকে তাহলে কেউ নাকে তেল দিয়ে ঘুমানোর মতো অবস্থা নেই। আপনি দেখেন বাংলাদেশের ইসলামী দলগুলো, আপনি যেগুলো বিশেষ করে আপনি পীরদের সংগঠনগুলো, লক্ষ কোটি তাদের দেশের সমর্থক, কিন্তু নির্বাচন যখন হয় তাদের মার্কা নিয়ে যখন নির্বাচন হয় তখন ভোটের হিসাব যখন দেখি আমরা তখন কিন্তু এটার সাথে তাদের এই সমর্থন বা তাদের আনুগত্যের প্রশ্নের কোনো মিল পাওয়া যায় না। ফলে আমরা ঠিক করেছিলাম কতটা সংস্কারের পরে নির্বাচন। আমি অধ্যাপক ডক্টর আতাউর রহমান, সংস্কার নিয়ে আমরা অনেক আলোচনা করছি, নির্বাচন নিয়ে আলোচনা করছি এবং করব, কিন্তু সবচাইতে বেশি যে সংস্কারটি হয়তো আমাদের প্রয়োজন সেটা হচ্ছে নির্বাচনের আগে যারা রাজনৈতিক ব্যক্তিত্ব আছেন তারা যেই প্রত্যাশাগুলো মানুষের কাছে রাখছেন সেগুলো তারা পূরণ করবেন কিনা, সেই সংস্কার তারা বুঝতে পেরেছেন কি? হ্যাঁ, এই আপনি ঠিকই বলছেন যে এই বোধোদয় ছোট করে আমাকে এই বোধোদয় দুই রকমের হয়। আমরা বলি একটা হচ্ছে যে আপনার মনের ভিতর যদি বোধোদয় হয়, জি সেই বোধোদয় হচ্ছে বাংলাদেশের রাজনীতিবিদদের এটা কিছুটা হলেও প্রকাশ ঘটছে, নিশ্চয়ই হওয়ার কথা। আরেকটা হয় যেমন স্ট্রাকচারাল বা প্রসিডিউরাল, সেটা এই গভর্নমেন্ট করতে চেষ্টা করছে। আমরা সেই প্রত্যাশা রাখতে চাই। অধ্যাপক ডক্টর আতাউর রহমান, ডক্টর সিদ্দিকুর রহমান খান, অসংখ্য ধন্যবাদ আজকে দেশ সাম্প্রতিককে সময় দেওয়ার জন্য। দর্শক, আগামী দেশ সাম্প্রতিক দেখবার আমন্ত্রণ রইল। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।